শুনেছেন। আমি একটি কথা দিয়ে বক্তব্য শুরু করতে চাই, সেটা হলো আমাদের যে 31 দফা, সেই 31 দফার 10 নম্বর দফাটি হলো বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনঃপ্রবর্তন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। এই যে গত 16টি বছর খনি হাসিনা দেশ পরিচালনা করেছে, অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেখানে কিন্তু আইনের কোনো বালাই ছিল না, সংবিধানের কোনো বালাই ছিল না। যখন খনি হাসিনার যা মনে হয়েছে তাই বলেছে, যখন খনি হাসিনার যা ইচ্ছে করেছে সেটাই বাস্তবায়ন করেছে। অর্থাৎ খনি হাসিনার মুখের কথাটাই হলো আইন, খনি হাসিনার মুখের কথাই বাস্তবায়ন করতে সবাই। সে কারণে আপনারা দেখেছেন জুলাই মাসের 16 তারিখে ওই খনি হাসিনা একটি বক্তব্য দিয়েছিল। সেই যখন তিনি ব্যবসায়ীদের সাথে মিটিং করলেন, তখন তিনি বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশে জামাত বিএনপি সহ যারা সন্ত্রাস করে, যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের অনেককে আমরা সাজা দিয়েছি, কিন্তু তারা ইতিমধ্যে বের হয়ে গিয়েছে। বের হয়ে গিয়ে তারা আবার আমার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। তবে আমিও বলতে চাই, এবার যে তাদেরকে ঢুকাবো তাদের আর ছেড়ে দেব না। এই যে খনি হাসিনার এই কথা, এটাই প্রমাণ করে বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না, বাংলাদেশে কোনো সংবিধান ছিল না, বাংলাদেশে কোনো নিয়ম নীতি ছিল না, বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা ছিল না। কাজেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বিচার ব্যবস্থা পুনর্ব্যবস্থা করতে হবে। সেজন্য অতি গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাটা। তারেক রহমানকে সাজা দিয়েছে, কিশোরকে সাজা দিয়েছে, তার কোনো অন্যায় করেছে, তারেক রহমান দুর্নীতি করেছে, তারেক রহমান টাকাবাজি করেছে, তারেক রহমান কোনো অপরাধ করেনি, তারপরেও তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। এবং একজন বিচারক তারেক রহমানকে বেগম খালা দিয়েছিল, সেই বিচারক বাংলাদেশের মাটিতে থাকতে পারেনি বন্ধুরা। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাসিনার কথা শুনে নাই, যার কারণে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই খুনি হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী সাজা দিয়েছে বন্ধুরা। যাই হোক, এগুলা বলতে গেলে বৃহৎ টাইম লাগবে, আমি সেদিকে দৃষ্টিগোচর করব না। আমি শুধু আজকের একটি ঘটনা বলবো। এই আজকের দিনে 5ই আগস্টের পরে একটি আন্দোলনে যখন ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে, তারপরে যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার আজকে আইনাগর পরিদর্শনে গিয়েছেন। সেই আইনাগর পরিদর্শনে গিয়ে দেখলেন আমাদেরকে নিয়ে সেখানে কিভাবে নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, সেখানে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অনেকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে হয়তো সেখান থেকে ফিরে এসেছে। আজকে গুম হয়েছে আমাদের ইলিয়াস আলীকে হত্যা করেছে, গুম হয়েছে আমাদের চৌধুরী আলম, তাকে হত্যা করেছে। কিন্তু যেভাবে আমাদেরকে নির্যাতন করত সেই নিদর্শন এখানে আছে। ওই খুনি হাসিনা নিদর্শন স্বরূপ আয়না করে আজকে একটি ইলেকট্রিক চেয়ার পেয়েছে, স্টিলের তৈরি ইলেকট্রিক চেয়ার। আপনারা হয়তো কিছুক্ষণ পরে আপনারা ফেসবুকে দেখবেন, আমার কাছে আছে, সেখানে আমাদের নেতাকর্মীদেরকে নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো। এই নির্যাতন নিপীড়নকে আপনারা এমনি ছেড়ে দিবেন? অবশ্যই আমরা ছেড়ে দিব না। আমি বিশ্বাস করি এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, তিনি এই বিচার ব্যবস্থা শুরু করবেন এবং আগামী দিনে যে একটি সুস্থ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের ভোটে যদি বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই খুনি হাসিনা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাকে এনে এই খুনের বিচার করা হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, তার দোষর এখনো বাংলাদেশে আছে। আপনারা রাজনীতি করেন, স্বচ্ছভাবে রাজনীতি করবেন, ওই আওয়ামী লীগ কোনো দোষরদের সাথে হাত মিলানো যাবে না। এবং আমি একটি কথা বলে থাকি, আওয়ামী লীগের কোনো দোষরদের নিয়ে আমাদের মিছিল করার দরকার নাই। 5ই আগস্টের পূর্বে যে কর্মী ছিল, আমাদের সেই কর্মী যথেষ্ট ইনশাআল্লাহ। আমরা কিন্তু 5ই আগস্টের কর্মী দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। 5ই আগস্টের কর্মী আমাদের যথেষ্ট। কাজেই আমরা আস্থায় রাখবো, বিশ্বাস করবো, এই আন্দোলনে যারা রাজনীতি করেন তারা তারেক রহমানের নির্দেশনা মেনে 5 তারিখের পরের আগের কর্মী দিয়ে রাজনীতি করবেন ইনশাআল্লাহ। তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জনগণের নেতা যিনি ইতিমধ্যে এখান থেকে এই প্রোগ্রামটাকে সফল করেছে। আমাদের বেশি লোকের দরকার নাই, হাসিনাকে হারাইতে কিন্তু লক্ষ
আপনারা দেখেছেন বিভিন্ন থানায় 50 জন 100 জন লোক ছিল আমাদের, এখন তো হাজার হাজার লোক হয়ে গেছে। আমি মনে করি যারা পিছন থেকে চলে গেছে, পিছনের চেয়ারে যারা আগে বসেছিল চলে গেছে, তারা খাঁটি বিএনপি লোক না। যারা খাঁটি বিএনপি লোক তারা বসে আছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ দ্বারা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, কথা বাড়াইতে চাই না। আমি 31 দফা আমাদের নেতা দিয়েছে, কেন দিয়েছে? এটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা সনদ। এই সনদ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের মুক্তি আসবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আমি 2-3টা পয়েন্ট বলে আমার কথা শেষ করে চলে যাব। প্রথম হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করতে হবে। নির্বাচন কমিশন যদি সঠিক স্বচ্ছ থাকতো তাহলে দিনের ভোট কিন্তু রাখতে হতো না, হয়তো ভাইরা। এই জন্য আমাদের দরকার নির্বাচন কমিশনের মূল জিনিস বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে এটা আমরা পুনর্গঠন করতে চাই। আমরা সত্যিকারের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন ম্যানেজমেন্ট আমরা করতে চাই। আমরা তখনই করতে পারবো যখন আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে। আমরা ক্ষমতা আসলে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করবো ইনশাআল্লাহ। বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে, যদি আমরা বিচার ব্যবস্থা সঠিক থাকতো, সঠিক বিচার থাকতো, বিচার ব্যবস্থা যদি স্বাধীন থাকতো, তাহলে দেশটাকে খালেদার নামে মিথ্যা মামলা দিয়া এরকম 10 বছরের সাজা হতো না, আর তারেক রহমানকে হয়রানি করে মিথ্যা মামলার মাধ্যমে দেশ থেকে বাইরে থাকতে হতো না। আমরা এটা সংস্কার করতে চাই। বিএনপি আপনাদের দোয়া যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমরা বিচার ব্যবস্থাকে স্বাধীন বিচার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। 25 নম্বর পয়েন্টে বলা হয়েছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। শিক্ষা ব্যবস্থা কি ছিল আপনি দেখেন নাই? আমাদের দীপুমণি শিক্ষামন্ত্রী ছিল, সে তার জন্য করেছে হাজার হাজার কোটি টাকা তার এলাকায় একবার হয়েছিল, যারা জন্য একবার করছিল। গত যেখানে ছিল না অবৈধভাবে গত দেখাইয়া 3000-4000 কোটি টাকা দেশের রাষ্ট্র থেকে লুট করেছে। আপনারা দেখে থাকবেন শিক্ষামন্ত্রী যে বেহাল অবস্থা ছিল। আর সে সময় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আপনি জানেন? শেখ মুজিবের ফ্যামিলির আত্মীয়-স্বজনের এবং তাদের চামচার গ্রামীণ আছে, তাদেরকে দিয়ে বই পূর্ণ করা ছিল। দেশের সাধারণ মানুষের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা যেটা দরকার ছিল সেটা হয়নি। আমরা যদি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া, দেশের মানুষের ভালোবাসা যদি আল্লাহ বিএনপি ক্ষমতায় নিয়ে আসে, একটা স্বাধীন শিক্ষা ব্যবস্থা করা হয় ইনশাআল্লাহ। আমি কথা বাড়াতে চাই না, শুধু বলতে চাই কয়েকজন বলেছেন যে আওয়ামী লীগের লোকজন এখন বিএনপির মাধ্যমে ঢুকে যায় এবং শুনেছিলেন একটু আগে। আমরা সতর্ক করতে চাই, আমরা অনেক কষ্ট করছি, আমরা জেল জল খেটেছি ভাই, রোজ কি আমাদের মতো রাখতো। ইলেকশনের 15 দিন আগে আমি এক পাশে গিয়ে বলে দিয়েছিলাম, তার 10টায় বললো মুস্তফা ভাই এখানে থাকবেন না, এখন যে কোনো মুহূর্তে দিকে আসতে পারে। সে আমাকে বের করে দিচ্ছে বাসা থেকে। এরকম অসংখ্য আমার জানার মধ্যে আমাদের অসংখ্য ভাই বোনদের কষ্ট দিয়েছে। এরা আমাদের আত্মীয়-স্বজন হয়ে গেছে। আমার অন্য গুরু যাদের বাসায় গিয়ে আমি আশ্রয় পাই না, আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমাকে সে কতটুকু জায়গা দেয় নেই, সে এখন এসে আমার পাশাপাশি করে আমার কাছে এসে সালাম দেয়। এরকম যারা আমাদের বিপদের সহযোগী ছিল না, যারা আমাদের বিপদের সময় ছিল না, তারাই কিন্তু এখন আসতেছে। যারা আমাদের দূর সময় ছিল তারা কিন্তু এইসব দেখে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে। আমি নির্বাচনের পর অনেক ফোন করেছিলাম, আমার বলে খুব কষ্ট লাগে। আমি সব জেলে ছিল, উনি জেলে থেকে আমাকে বারবার ফোন করতে বসতো, ভাই এভাবে চলেন, এভাবে করেন, এভাবে করেন। আমিও তার কথা শুনে বিভিন্ন জায়গায় ফোন করছি, ভাই কোথায় আসো? ভাই আমি কক্সবাজার আসছি। কোথায় আসো? আমার বউ অসুস্থ, আমি বউকে নিয়ে মেডিকেল আসছি। এরকম নানান বাহানা দিয়ে তারা আমাদের থেকে দূরে অবস্থান করতো। যখন আল্লাহ রহমতে হাসিনা চলে গেছে, এখন তাদের যন্ত্রণা কিন্তু আমরা এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি এই কথা এই জন্য বলতে চাই, যারা দুঃসময় আপনারা ছিলেন না, আপনারা শুধু দয়া করে সাবধান থাকেন। যারা দুঃসময় পাশে ছিলেন আমাদের, আপনাদের দেখলে আমার সেলুট দিতে ইচ্ছা করে। যদি আপনি রিক্সাওয়ালা হন, একজন দিনমজুর হন, একজন লেবার হন, আমি বারবারই বলি, ভালো লাগবে না যে দুঃসময় একটা রিক্সাওয়ালা, সে তাকে দেখে আমার পাঁচ হয়ে সালাম করতে ইচ্ছে করে। আমার কথা হয়তো অনেকে কষ্ট পাবে। আর এখন হাজার কোটি মালিক যারা আসেন না সময়, তাদেরকে বিনামূল্যে কথা করতে ইচ্ছে করে। আপনারা খেয়াল রাখবেন, আপনারা কোনো অবস্থায় কোনো দুর্নীতিবাজ, কোনো দুষ্কর্মের দ্বারা আমাদের পক্ষে ছিল না, তারা আমাদের শত্রু, জাতির শত্রু, পার্টির শত্রু। তারা যে কোনো অবস্থায় আমাদেরকে ম্যানেজ করে আমাদের পাশে আসতে না পারে। এখন আত্মীয় স্বজন হয়ে গেছে, আমাদের অনেক আত্মীয় স্বজন হয়ে গেছে। আগে কোনো আত্মীয় বাসায় চান্স পেতাম না।
আমাদের দেখলে অ্যাভয়েড করতো, বলতো বাবা তুমি যদি আমার বাসায় আসো আমাদেরও ক্ষতি হবে, তোমাদের ক্ষতি হবে, একটু সাবধানে থাকবো। সে আত্মীয় স্বজন এখন আমাদের অভাব নাই, সব এলাকায় কিন্তু এই অবস্থা। আমার মনে হয় আপনাদের এলাকায় এই অবস্থা আপনারা অনুভব করতেছেন। আপনারা খেয়াল রাখবেন, বিপদে যারা ছিল তারা আমার আত্মীয়, তারাই আমাদের বন্ধু, তারাই আমাদের ভাই বোন, আমাদের মনে করতে হবে। যারা বিপদে দুর্যোগে ছিল তারা আমাদের আত্মীয় না। আপনারাও খেয়াল রাখবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। এই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করছেন। উনি কিন্তু দুর্নীতি করে নাই, আমরা বলি আমরা দুর্নীতি অবিশ্বাসী না, আমরা শিখি নাই, আমরা দেশের জন্য কাজ করতে চাই। আর হাসিনা কি করেছে, হাসিনা নিজের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে পাচার করেছে, আর প্রতি এলাকায় দেখবেন হাসিনা কর্মীরা কি করছে, তারা লুটপাট করছে, চাঁদাবাজি করেছে, মানুষের জায়গা দখল করেছে। কিন্তু আপনারা অবশ্যই অবগত আছেন। আমরা সেই শিক্ষা, তাদের কাছে শিক্ষা নিয়ে আমরা সামনে আমাদের আগে যেতে হবে। আমাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে হবে। রাতের আর ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না। আমরা সত্যিকারের ভোটের মাধ্যমে আসতে চাই। আমার দেশটা কি বলেছে, উনি কিন্তু বলেন বিএনপির মত আনবে, উনি বলেছে বাংলাদেশে একটা সত্যিকারের ভোটের ব্যবস্থা করার জন্য আমাদের আন্দোলন, জনগণ যাতে ভোট দিতে পারে সেই জন্যই তো আমাদের আন্দোলন। আমরা ক্ষমতায় আসবো, ভোটের ক্ষমতায় আসবো, সত্যিকারের ভোট হলে অবশ্যই আমরা ক্ষমতা আসবো ইনশাল্লাহ। আমি মনে করি একটা ছিল বিএনপি বাইরে যাবে না, কারণ বিএনপি হচ্ছে জনগণের ভালোবাসার দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দল করেছে সে বিএনপি করতে পেরে আমরা গর্বিত। আমাদের সবাই দেশের মানুষ সম্মান করে, একটা বিএনপি সাধারণ কর্মী, এজন্য আমাদের সম্মান করে। মনে করে বিএনপি লোকেরা চাঁদাবাজ না, সন্ত্রাসী না এবং ভদ্রলোকের দল। আমাদেরকে দেখলে মানুষ ভয় পায়, আর বিএনপির লোকদেরকে দেখলে পাশে এসে আমাদের সাথে তারা বিভিন্ন সমস্যা শেয়ার করতে চায়। কিন্তু আমি বলছি না বিএনপি 100% ভালো, আমাদের মধ্যে দুই একটা গুটি কয়েক খারাপ লোক থাকতে পারে। আপনারা একটু খেয়াল রাখবেন, এই গুটি কয়েক লোকের জন্য আমাদের পার্টি ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আরো কথা বলতে পারতাম, আজকে কথা বলতে চাই না। আপনারা এর নেতা দুজন বসে আছেন, ওনাদের সম্মানে আমি কথা শেষ করতে চাই। আপনার সাথে আমার নেত্রীর জন্য দোয়া করবেন, খালেদা জিয়া। ডাকে এসেছি আমি 31 দফা যে রাষ্ট্র মেরামতে আজকে আসলে মূল আলোচনার বিষয় হচ্ছে এটা নিয়ে আলোচনা হল। বাংলাদেশ জন্মের পরে এবং জন্মের আগে আমরা বহু দফা দেখেছি, 21 দফা দেখেছি, 24 দফা দেখেছি, 11 দফা দেখেছি, 6 দফা দেখেছি, কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য কোনো দফা আমরা আগে পাইনি। দিস ইজ অনলি তারেক রহমান। এটা বুঝেছেন একমাত্র তারেক রহমান। এইটা হচ্ছে তারা করেছিলেন 1512 সালে, তাদের যে সংবিধান রচনা করেছিলেন তার ভিত্তি ছিল ম্যাগনা কার্টা। আমাদের দেশেরও আগামী দিনে যে সংবিধান হবে সেই সংবিধানের ভিত্তি হবে এই 31 দফা। আগামী দিনের সংবিধানের ভিত্তি হবে সেই 31 দফা। 31 দফায় অনেক দফা আছে। আমাদের প্রিয় নেতা অত্যন্ত চমৎকার ভাবে আমার বলতে হয়, যেমন 2 নম্বর দফায় সম্পৃক্তমূলক রাষ্ট্রসত্তা, রেইনবো নেশন। তারেক রহমান রেইনবো নেশনতে এসেছে 1992 সালে দক্ষিণ আফ্রিকার যে রাষ্ট্রপতি ছিলেন বিশপ ডেসমন্ড তুতু। দক্ষিণ আফ্রিকার এবং সারারা বিভিন্নমুখী লড়াইয়ে জড়িত ছিল। সেই লড়াইটাকে একসাথে এনে একটি রাষ্ট্র গঠনের জন্য বলেছিলেন রেইনবোর জন্য 7টা রং থাকে, সেই 7 রং মিলে একটি রাষ্ট্র গঠনের যে আইডিয়া দিয়েছিলেন সেটাকে নেলসন ম্যান্ডেলা গ্রহণ করেছিলেন সে কারণে। আর এই নেলসন ম্যান্ডেলার সেই রেইনবো নেশনকে তারেক রহমান একমাত্র নেতা যিনি বাংলাদেশে এটাকে নিয়ে এসেছেন। তারপরে ওখানে কমিশন, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন মানে এক ধরনের এটা ট্রুথ কমিশন। অর্থাৎ বাংলাদেশে যে মানব অধিকার লঙ্ঘিত হয়েছে, মানুষ খুন হয়েছে, গণতন্ত্রকে যে হত্যা করা হয়েছে, এটা কার মাধ্যমে প্রমাণ করবে সে ধরনের একটি কমিশন
কমিশন তারেক রহমান গঠন করবেন এবং সেই কমিশনের মধ্য দিয়ে উনি আমাদের দেশের যারা অতীতে যে স্বৈরাচারী অতীত স্বৈরাচার যারা ছিলেন তাদেরকে কাজ করায় দাঁড় করাবেন, তাদেরকে জবাবদিহিতার অন্তর্ভুক্ত করবেন। সেটাই তারেক রহমান আমাদের এই 31 দফায় বলেছেন। 31 দফার অন্যতম আরেকটি দফা হচ্ছে তারেক রহমান ক্ষমতার লোভী নন। এটা উনি অতীত প্রমাণ দিয়েছেন। বর্তমানে উনি 31 দফার ভিতরে একটি দফা দিয়েছেন যে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, নির্বাচিত হয়ে যিনি প্রধানমন্ত্রী হবেন, উনি 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। তারেক রহমান ওই শেখ হাসিনা যে প্রেতাত্মা শেখ হাসিনারা ছিল, ওনারা সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিলেন। আর কয়েকবার তো তারেক রহমান বাংলাদেশের এলাকায় কেউ এটা বলে নাই যে 2 বার। আমরা জানি তারেক রহমান ক্ষমতায় আসবেন, এটা সময়ের ব্যাপার। নির্বাচন হলে তারেক রহমান ক্ষমতায় আসবেন, এটা সময়ের ব্যাপার। এটা বাংলাদেশের একটি যে রাজনীতি করে না সেও বোঝে। কিন্তু তারেক রহমান এই ক্ষমতাকে কুক্ষিগত করতে চান। উনি চান এই ক্ষমতা গণতন্ত্র চলমান থাকুক, গণতন্ত্র যাতে হুমকি খেয়ে পড়ে না যায়, গণতন্ত্র যাতে তার সঠিক নির্ধারিত পথে, যৌক্তিক পথে, ঐতিক পথে চলতে পারে। সেই জন্য উনি 2 বারের বেশি কেউ রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হবেন না, এইটা ঘোষণা দিয়েছে। এই সাহস বাংলাদেশ মানে এই সাহস দিয়েছে। বন্ধুরা আমার, আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি দফা দিয়েছেন উনি, জাতীয় স্বার্থে বৈদেশিক সম্পর্ক। একটি লাইনে উনি একটা বিশাল, এটাকে যদি ব্যাখ্যা করেন তাহলে একটা বিশাল বই লেখা যাবে। এটা নিয়ে তারেক রহমান বলেছেন যে তাহলে জাতীয় অগ্রাধিকার কি, আমার রাষ্ট্রের অগ্রাধিকার কি, সেগুলোকে ব্যাখ্যা করতে হবে। উনি ব্যাখ্যা করবেন আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অর্থনীতি, আমার যে সীমানা, আমার নদী, পানি, জল, স্থল সবকিছু মিলিয়েই হচ্ছে আমার এই রাষ্ট্র। এবং এইটাকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক নির্ধারিত হবে। অর্থাৎ সেই 65 সালে, আপনারা জানেন 56 সালে বান্ধব কনফারেন্স হয়েছিল, যেটা পঞ্চশীলা নীতি গ্রহণ করেছিল। সেখানে জোট নিরপেক্ষ সম্মেলন হয়েছে, পঞ্চশীলা নীতি গৃহীত হয়েছিল। এই জনাব তারেক রহমান সেই পঞ্চশীলা নীতিকে, অর্থাৎ একে অপরকে আক্রমণ করবে না, একে অপরের বন্ধু হিসেবে থাকবে, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, এই ছিল পঞ্চশীলা নীতি বান্ধব কনফারেন্সের মূল সুর। সেই সুর থেকে জনাব তারেক রহমান নিয়েছেন। তারেক রহমান পৃথিবীর ভালো যে জিনিসগুলো আছে, ভালো যে বক্তব্যগুলো আছে, ভালো যে কর্মকাণ্ডগুলোকে আছে, সেগুলোকে সব কিছু সন্নিবিষ্ট করেছেন এই 31 দফায়। আপনারা দয়া করে, আমি সবাইকে অনুরোধ করবো, বিএনপির যারা কর্মী তাদেরকে এই 31 দফা তটস্থ করতে হবে, অন্তঃকরণে বিশ্বাস করতে হবে। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য আমি সম্ভবত চেষ্টা করেছি। 31 দফা নিয়ে বলতে চাইলে আমি অন্তত 31 ঘন্টা বলতে পারবো। এই এলাকায় আপনারা আছেন, আপনাদের পাশে
পাশে এই এলাকায় উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপি। এই বিষয়ে আমি সার্ভার সহ সবাইকে সতর্ক করব যে আপনারা কখনো এইখানে মাঝামাঝি ঢুকার জন্য চেষ্টা করবেন, কারণ এটা পরিষ্কার, এখানে ঢুকে কোনো লাভ নাই। আমাদের দুজনের মধ্যে মিল আছে এবং মিল থাকবে। 18 সালে নির্বাচন করেছিলাম, 18 সালে নির্বাচন করেছিলাম, সেই সময় কিন্তু আমার বন্ধু আমার পাশে ছিল। আমি ইনশাআল্লাহ আগামী তো নির্বাচন করবো, এই বন্ধু আমার পাশেই থাকবে, এগুলো করে কোনো লাভ নাই। তাই পরিষ্কার কথা আজকে যেটা বলতে চাই, যেটা 31 দফা যেটা ঘোষণা করা হয়েছে, 31 দফায় এই দেশের জন্য, জনগণের জন্য একটি ঐতিহাসিক একটা দলিল। যেমনি স্বাধীনতার পরে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল, জিয়া রহমান ক্ষমতায় এসে বিএনপি গঠন করেছিল, সেই সময় 19 দফা দিয়েছিল। সেই 19 দফাই ছিল জাতির মঙ্গলের দিকে যাত্রা। এবং আজকেও 31 দফা দেওয়া হয়েছে। আজকের এই সরকারকে বলবো, আপনি সংস্কার করতে চান, কি সংস্কার করবেন? এইখানে যে 31 দফা দেওয়া আছে, এর চেয়ে বড় সংস্কার করার কোনো কিছু আপনাদের হাতে আর নাই, কোনো হাতে নাই। তাই আজকে এখন একটাই কথা বলবো যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, এই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন না। এখানে আনামত থানার বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছে, আমরা ভুলে যাই নাই আওয়ামী দুঃশাসন। 18 সালে নির্বাচনের সময় আপনারা দেখেছেন কিভাবে এখানে আমাদের বেশিরভাগ আদালত থানার নেতারা জেলে ছিল, সবাই বেশিরভাগ জেলে ছিল। আর যারা বাইরে ছিল তারাও শান্তিতে থাকতে পারে নাই। আজকের এই আমাদের মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক, আমাদের যে নাসির সদস্য হাজি ইউসুফ, এই হাজি ইউসুফ ছিল সে সময় আমার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী। সেই সময় তাকে ধরার জন্য এই যে মার্কেটে ঢুকছিলাম, পুরো মার্কেট ঘেরাও করছিল দেশে। সেই সময় নাসিরকে ধরার জন্য বললো শেষ পর্যন্ত মার্কেটে গেলাম, সেখান থেকে তাকে মসজিদে পাঠিয়ে দিলাম, সে মসজিদ ঘেরাও করে তাকে সেখান থেকে ধরে নিয়ে গেল। এই যে আদালত থানার শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদেরকে, শুধু তাদেরকে না, তাদের পরিবারকে পর্যন্ত এই আওয়ামী লীগের পাঠারা এই রাজপথে ফেলে তাদেরকে কেউ অত্যাচার করেছে, আপনারা দেখেছেন। তাদের সেই সমস্ত অত্যাচার আমরা ভুলে যাই না। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই, পরিষ্কার কথা। যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে কোনো কিছু করতে চান, ওই পথ থেকে সরে আসবে। পরিষ্কার কথা যে আওয়ামী লীগের দুঃশাসন, আরেকটা আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে। তারা ভারতের আধিপত্যবাদের জন্য রাজনীতি করে। তারা ভারতের মুখ্যমন্ত্রী হইতে চায়। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল না, ওই ভারতের মুখ্যমন্ত্রী ছিল। সেই কারণে আজকে আওয়ামী লীগকে দাঁড়িয়ে স্বপ্ন দেখেন, তাদেরকে বলবো কি কারণে আওয়ামী লীগকে আনতে হবে? আমার বাকশালের জন্য, আমাদের ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে তারা আনার জন্য, আমার সব ব্যাংক সব লুটপাট করার জন্য, এবং আমাদের নেতা কর্মীদের উপর এই অত্যাচার করার জন্য। এখনো মামলা শেষ হয় না। গতকালকে একটা মামলা এই মোহাম্মদপুরে, যে মামলা, অনেক মামলা এখনো আমাদের রয়ে গেছে। একটা মামলায় আমি 1 নাম্বার আসামি সহ সবাই থেকে আসামি। গতকালকে সেটা স্পেশাল পাওয়ার অ্যাক্টে সেটা সরকারের উচ্চতর থেকে আমার কাছে আলোচনা হয়েছে, তারপর সেই মামলা প্রত্যাহার হয়েছে। এই যে অনেক মামলা এখনো আছে আমাদের এই সমস্ত নেতা কর্মীদের নামে। তাই পরীক্ষিত নেতা কর্মীরা তারা সবসময় প্রাধান্য পাবে, এটাই আমরা বলেছি এবং এটাই আমিনুল্লাহকে বলবো। এবং এই ব্যাপারে আমি আমিনুল্লাহকে ধন্যবাদ জানাই যে আমি যেভাবে, আমি নিজেও যেটা বিশ্বাস করি, যখন যে জায়গায় থাকবো সেটাকে ঠিকভাবে চালানোর জন্য চেষ্টা করবো। আমিনুল্লাহ আজকে মহানগর উত্তরকে আজকে সেইভাবে সে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। তাই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি ডিসিপ্লিন ইজ মাস্ট।
ডিসিপ্লিন থাকতে হবে, ইনডিসিপ্লিন থাকতে চলবে না। আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই খোলা মজলিসে বলতে চাই, অনেকে অনেক কিছুই করতে পারেন, কিন্তু কোনো কিছু করে তারেক রহমানের কাছ থেকে মাপ পাওয়া যাবে না। অনেক আছে, অনেক পরিচিত, অনেক কিছু, অনেকের টেলিফোন কিন্তু তারেক রহমানের জন্য বন্ধ হয়ে গেছে, অনেকের দরজা তারেক রহমানের জন্য বন্ধ হয়ে গেছে। তারেক রহমান জিয়া রহমানের সন্তান, যে জিয়া রহমান এই দেশে দুর্নীতি দূর করেছিলেন, অন্যায়কে দূর করেছিলেন, হাইজ্যাক থেকে দূর করেছিলেন, চোর টোটা ছিনতাইবাজীদের হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন, তারই সন্তান হলো তারেক রহমান। এই ব্যাপারে তারেক রহমানের থেকে কোনো আপোষ নাই। একটা কথা মনে রাখবেন, রাজনীতি আমরা করি জনগণের জন্য, জনগণের পক্ষে আমরা রাজনীতি করি। এমন নেতাও আমরা যারা নেতা হব, আপনারা সবাই নেতা যারা আছেন, থানার নেতা, মহানগরের নেতা, ওয়ার্ডের নেতা, ইউনিটের নেতা, আপনাদেরকেও এক একজন তারেক রহমান হতে হবে, এটা মনে রাখবেন। তারেক রহমান হতে হবে। কাজে সেই দলের আওয়ামী লীগের সাথে পার্থক্য হলে এটাই, আওয়ামী লীগ হলো চোর চোরটার দল, লুটেরার দল, হাইজ্যাকারের দল, ভোট চুরির দল, আর বিএনপি হলো গণতন্ত্রের দল, বিএনপি হলো স্বাধীনতার ঘোষকের দল। সেই কারণে বিএনপি আর আওয়ামী লীগ মিলবে না। পরিষ্কার কথা, ওই আওয়ামী লীগের জন্য যে সমস্ত স্লোগান খাপ খায়, ওই স্লোগান নিয়ে কেউ বিএনপি করার কোনো সুযোগ নাই। তাই ভাই আমার, আমরা বলবো যে যে কথাই বলুক, নির্বাচন কিন্তু কাছে আসে, নির্বাচন যে কোনো সময় হবে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এখন থেকেই বলবো, যে যেখানে দায়িত্ব আছেন, এখন থেকে প্রতিটি সেন্টারে আমাদেরকে কমিটি করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে, ওয়ার্ডকে সুসংগঠিত করতে হবে, অঞ্চল ভিত্তিক সুসংগঠিত করতে হবে, এবং 31 দফা আজকে প্রত্যেকটা এলাকায় বিতরণ করতে হবে। যে আমরা ক্ষমতায় যাওয়ার আগে আমরা এই সমস্ত পরিবর্তন করার কথা আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যেটা আমার বন্ধু গাড়ি সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, যে তারেক রহমান যারা ইনশাআল্লাহ আগামী এই দেশে নির্বাচন হবে, আমার নির্বাচনের প্রধানমন্ত্রী হবে জনগণের ভোটে ইনশাআল্লাহ। তারপরেও কিন্তু তিনি বলেছেন যে পরের 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তিনি বলেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে। এবং যে সমস্ত কথা বলেছেন, প্রথম 5টি দফা, 31 দফা, প্রথম 5টা দফায় যদি আমরা দেখি, তাহলে এর চেয়ে বেশি পরিবর্তন আর অন্য কেউ কি করতে পারবে আমি জানি না। তাই ভাইরা, বিএনপি এটা পরিষ্কার কথা, যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল বলে জিয়া রহমানের অকুত হয়েছিল, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলে বিএনপির জন্ম হয়েছে, এবং আজকে হাসিনা ব্যর্থ হয়েছে, তাই খালেদা জিয়া এসেছেন, এবং আজকে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, আজকে তারেক রহমান আজকে দেশের নেতা হয়েছেন, জাতীয় নেতা হয়েছেন। তাই ভাইরা, আমরা সেই দলটা করি। পরিষ্কার কথা, যে আমরা চেষ্টা করব এমন কোন কাজ আমরা করব না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। দলের ভাবমূর্তি নষ্ট যে করবে, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আর রাজনৈতিক নেতা পরিষ্কার, আপনাদেরকে বুঝতে হবে, শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ তারাই মনে করতে এক সময় এই দেশের জন্য তারা একটা অবিচ্ছেদ্য অংশ, মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ। কিন্তু সেই শেখ মুজিব মারা যাওয়ার পরে 75-এ তার মারা যাওয়ার পরে ট্যাঙ্কের মধ্যে এই দেশের মানুষ ফুলের মালা পরাইছে, মানুষ ইন্দ্রালিলা করে নাই। আর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার পরে জিয়া রহমানের জানাজা লক্ষ লক্ষ লোকের সমবেত হয়েছে। এটাই হলো পার্থক্য। কাজে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আছে, এইটা কখনো মিলাই ফেললে হবে না। আমাদের চরিত্র আর আওয়ামী লীগের চরিত্র একটা, বিএনপি যে করবে তার চরিত্র হবে একরকম, আর আওয়ামী লীগ যে চরিত্র করে তার চরিত্র হবে একরকম। দুইটা পরিষ্কার পার্থক্য, এটা জনগণও জানে। তাই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আগামী নির্বাচন কোনোভাবে আমরা বিশ্বাস করি না 18 সালে যেতে আপনারা জেলে ছিলেন, মাঠে যারা ছিল তাদেরকে
ছাত্রদল, যুবদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল সহ যারা আজকের এই অনুষ্ঠানে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকের এই আদাবর থানার যে সমস্ত জনগণ আমাদেরকে বিভিন্ন সময় তাদের নিচের চোখের সামনে দেখেছে আওয়ামী লীগ কিভাবে অত্যাচার করেছে, তারপরে জনগণ আমাদের পাশে ছিল। ইনশাআল্লাহ আমরা যেভাবে এই 5ই আগস্টের পরে যখন এই থানায় পুলিশ আসার সাহস পাচ্ছিল না, আমাদের এই নেতা কর্মীরা থানায় যে পুলিশের দায়িত্ব পালন করেছে, পুলিশের দায়িত্ব পালন করেছে। আজকে যারা মিলাইতে চান গত 17 বছরে আমাদের বিএনপি ছাত্রদল, যুবদল সহ অসংখ্য নেতা কর্মী বাড়িঘর ছাড়া করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে। বছরের পর বছর আমাদের ছাত্র দলের নেতাদেরকে জেলে রাখা হয়েছে। তারপরেও কিন্তু 5ই আগস্টের পরে আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হই না। কারণ একটাই, আমাদের নেতা তারেক রহমান বলেছে খবরদার কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য এটাই, 75-এর আগে মাওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়িয়ে বলছিলেন, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে দুটো পিঠে খেয়ে ফেললো। আওয়ামী লীগ বলেছিল এত কষ্ট করলো, এত জেল খাটলো, নাইলে তারা কিছু খাইলই। কিন্তু এই 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন খবরদার তোমার বাড়িঘর দখল করে থাকলেও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে থাকলেও, তোমার বুকে গুলি চালানো, এই মুহূর্তে কোথাও কোনো অরাজকতা করা যাবে না। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। তাই ভাইরা থেকে ভালোবাসে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে তারা ধানের শীষে ভোট দিবে। আবার আমরা এবার যেমনি আগে তারা শহীদের পক্ষে রায় দিয়েছিল, যেমনি আমরা বিশ্বাস করি আজকে তারেক রহমান শুধু বাংলাদেশে না, আজকে তিনি জাতীয় নেতাতে রূপান্তরিত হয়েছেন। তার কথাবার্তা, তার দিক নির্দেশনার মাধ্যমে তিনি কিন্তু আজকে জাতীয় নেতার মতো আচরণ করছেন। কারণ তিনি জানেন এই দেশটাকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। সেই কারণে তার বুকে সাহস আছে, বলেছে আমি নির্বাচনে আমরা জয়লাভ করলেও যাদের সাথে আন্দোলন করেছি, যাদেরকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আমরা ক্ষমতায় গেলেও সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। এটাই হলো নেতা। আর শেখ হাসিনা নির্বাচনের আগে ওয়াদা করার পরেও কিন্তু ক্ষমতা ছাড়তে পারেন নাই, সাহস নাই। তাই ভাইরা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা কর্মী, আমরা যারা নেতা, আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা জিয়া রহমানের সৈনিক হিসাবে দাবি করি, তারেক রহমানের সৈনিক হিসাবে দাবি করি, জিয়া রহমান কয়টা বাড়ি, কয়টা গাড়ির মালিক ছিলেন, কত টাকার মালিক ছিলেন, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এই দেশের মানুষ এখনো জিয়াকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তাই বিএনপিকে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। তাই যেহেতু তাকে ভালোবাসে, আমাদেরকেও যেন ভালোবাসে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ইনশাআল্লাহ আগামী ঐক্যবদ্ধভাবে আদালত করা বিএনপি আমরা আন্দোলন সংগ্রাম যেমনি করেছি, নির্বাচনের বৈতরণীয় আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে পার হব, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে